প্রথমত কতগুলি ব্যাংক কিন্তু ওভারঅল ভালো, সবসময় পারফরমেন্স ভালো, মিউচুয়াল মানে এখনো আছে, এখনো ভালো, ওদের ডিপোজিট বেড়েই চলেছে, ওদের ইনভেস্টমেন্ট বেড়ে চলেছে, খেলাপের ইনটলারেবল লিমিট। কিন্তু এখানে গল্পটা তারা একটু, আপনি যে ব্যাংকটির কথা বললেন, তারা গত 24 বছর মানে প্রায় 30-35 বছরে যে জায়গায় পৌঁছেছে, আপনি সহজভাবেই বলি, যদি ইসলামী ব্যাংকের কথাই আপনি বলছেন, ইসলামী ব্যাংক যে জায়গায় পৌঁছেছে সে এখন তো সম্প্রতি সে মানে খুব সংকটে পড়েছে। এর আগে তো ইসলামী ব্যাংক খুব ভালো একটা ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যাংক ছিল, অর্থাৎ বেসরকারি খাতে। ঠিক একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এবি ব্যাংক এবং হচ্ছে আইএফআইসি ব্যাংক কাছাকাছি সময়, হয়তো 1 বছর। এবি ব্যাংক এবং সেই আইএফআইসি ব্যাংক এখন সংকট ব্যাংক না, সে ভালো চলছে। কিন্তু আপনি যদি ইসলামী ব্যাংকের সঙ্গে তুলনা করেন, তার কি কোনোভাবে তুলনা সম্ভব? আসলে এই পরিস্থিতিটা কেন আসলে আমাদের ইসলামী ব্যাংকের সাথে কিভাবে তুলনা করলে আমি বুঝতে পারি না। প্রথমত ইসলামী ব্যাংকের তো একটা পরিবারের হাতে যাওয়ার কারণে তারা এটাকে ম্যানিপুলেশন করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো সংকটে পড়ে গেছে। কিন্তু আর দুইটা ব্যাংকের কথা বলেন, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, এরা কিন্তু ভালো আছে, তো খারাপ নেই তো। আপনি যখন ইসলামী ব্যাংকের সঙ্গে যদি তুলনা করেন, এখন পরিস্থিতি বলছি না, এখানে দুইটা ব্যাংকের তুলনা করতে গেলে আপনি যদি পার্টিকুলারলি বলেন আইএফআইসি ব্যাংকগুলো, এটা কিন্তু একটা কনজারভেটিভ ব্যাংক, এরা খুব অ্যাগ্রেসিভ ব্যাংকিং করে। আমি শুধু এখানে নামটা বললাম, আমি ওভারঅল ব্যাংকিং কথা বলছি যে একই সময় কেন ব্যাংকগুলো এগিয়ে যেতে পারে না, আমাদের অর্থনীতির সংকটটা কোথায়? এটা ওভারঅল অর্থনৈতিক অবস্থার প্রভাব তো ব্যাংকিং যে কোনো ব্যাংকের উপর পড়বেই। তারল্য সংকট যখন হয় তখন ডিপোজিট কমে যায়। এদের হয়তো প্রফেশনালি বেড়েছে, অন্যদের অনেক কমে গেছে, এদের কিছুটা তো বেড়েছে, কিন্তু ডিজায়ার্ড লেভেলে কিন্তু এদের গ্রোথ হয়নি। কারণ অর্থনীতির সাথে জড়িত, তো মানুষের টাকা নিয়ে তারা বিজনেস করে, তো মানুষের হাতে টাকা না থাকলে ডিপোজিটটা হবে কি করে? আর ডিপোজিট না হলে ওরা লোন এক্সটেন্ড করবে কি করে? আবার আরেকটা জিনিস হচ্ছে যে তারা যখন লোন এক্সটেন্ড করে, অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয়, তখন ওই প্রতিষ্ঠানগুলো খেলাপি হয়ে যায়। তো ঋণ খেলাপি হলে তো ব্যাংকই আবার সংকটে পড়ে। তো সুতরাং ওভারঅল অর্থনৈতিক অবস্থার প্রভাব যে কোনো ব্যাংকের উপরেই, বাংলাদেশের সকল ব্যাংকের উপরেই পড়েছে, এবং এটা পড়তে বাধ্য, কারণ অর্থনীতির সাথে সরাসরি ব্যাংক রিলেটেড। আচ্ছা, এখানে আমি আবার তাহলে একটু স্টক মার্কেটে আসছি। আপনি বলছিলেন যে শেয়ার বাজারে যারা 10 টাকার শেয়ার যে 90 টাকা প্রিমিয়াম নেয়, এই ঘটনা কিন্তু খুব বেশি না আছে। অর্থাৎ যারা 100 টাকার 10 টাকার বিপরীতে 90 টাকা প্রিমিয়াম নিয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু অল্প। কই, আমি তো অল্প দেখি না, বেসিক্যালি 10 টাকা 20 টাকার প্রিমিয়াম ঘটনা বেশি, 90 টাকার বেশি বা 100 টাকার বেশি প্রিমিয়াম নেওয়ার কোম্পানি কম। তো 10 টাকার বিপরীতে আপনি শেয়ার বিবেচনা করেন না। এখন থেকে 2 বছর 3 বছর 4 বছর আগে যে শেয়ার কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসছে, ওদের আপনি ইভালুয়েট করে দেখেন না প্রিমিয়াম কত নিয়েছে। অনেক বেশি, আর শুধু 10 টাকা না, অনেক বেশি নিয়েছে না। সেই কোম্পানি 90 টাকা নিয়েছে কিনা? 90 টাকা নিয়েছে, আছে, আমি জানি তো, আছে 90 টাকা নিয়েছে, কিন্তু সর্বশেষ সর্বশেষ হচ্ছে কথা হচ্ছে এশিয়াটিক ল্যাব নিয়ে আর কি। এটা অনেক এশিয়াটিক ল্যাব, এবং এই কোম্পানিগুলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কোম্পানিগুলো এইভাবে নেওয়া হচ্ছে, একদম কমন সেন্সে যদি কেউ, আমি যে সহজভাবে বললাম 10 বছর আগে এই কোম্পানিটা বা 7 বছর আগে কোম্পানিটা কত প্রফিট করতো, সেটা এইটা দেখার পদ্ধতি কি? এটা কি আসলে আমাদের কর্তৃপক্ষ দেখা আসলে সম্ভব? অবশ্যই দেখতে পারি। আমি আই হ্যাভ এভরি রাইট, আমি দেখতে চাইলে আমাকে অডিট রিপোর্ট কিন্তু ক্লাসিফাইড ডকুমেন্ট না। তো এখন যেটা জমা দিল 5 বছর পূর্বে, যে সে লোকসানি কোম্পানি ছিল, সেই সময় যে অডিট রিপোর্ট, সেটা আসলে ক্রস চেক করার মানে কি পদ্ধতি? সেটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের কি সেই সক্ষমতা আছে বলে আপনার মনে হয়? কেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 10 বছরের অডিট রিপোর্ট কেন চাইবে না? ওরা শুধু 4 বছরের চাইছে। আমি 4 বছর বললাম এই জন্য যে 4 বছর, ঠিক আছে, আপনার বক্তব্য ঠিক আছে। ওরা ওইটা অফিশিয়ালি রেকর্ডে আনে যে 4 বছর প্রফিট করেছে। তো 5th ইয়ারে, আমি বলছি 5 বছর পূর্বে বা 6 বছর আগে আইনটা আছে বলে এটা চাই, কিন্তু যদি আইনটা করে 10 বছরের অডিট রিপোর্ট লাগবে, ইফ ইউ গো বাই বুক, তাহলে তো আপনি রেগুলেটর নন। আপনি আপনার কমন সেন্স থেকে, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে কেন? আপনি একটা কমিশনের চেয়ারম্যান, আপনাকে এত লম্বা বেতন দেওয়া হয়, আপনি গাড়িতে চড়েন, এত সোশ্যাল সুবিধা দেওয়া হয়, এত সুবিধা দেওয়া হয়, আপনি তো আপনার কমন সেন্স অ্যাপ্লাই করবেন। যে 4 বছর তো দিয়েছে ডকুমেন্টে, আইন অনুযায়ী আমি পেলাম, তার আগের বছর কি প্রফিট করেছে কিনা সেটা আমি কেন দেখবো না? যদি না দেখি, তাহলে আমি তো বলবো হি ইজ নট এ অনেস্ট পারসন, সে জাতির সাথে অন্যায় করছে। কেন সে করবে? এই যে কেন করবে বলছে, এটা শুধু আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে বলছি না, আরো অনেকগুলো রেগুলেটর আছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করে? দুর্নীতি দমন কমিশন কি করে?
যে এই ধরনের একটা ম্যানিপুলেশন হচ্ছে, তারা প্রিএমটিভ অ্যাকশন নেয় না কেন? সুতরাং অনেকগুলো, আমি যে আরো অনেক সংস্থার কথা বললাম, এই ধরনের সংস্থাগুলোর কথা বলেছি। অর্থ মন্ত্রণালয় কি করে? তারা কি এগুলো যাচাই বাছাই বা সাধারণ ইনকোয়ারি করে না? যে একটি কোম্পানি আসলো, 100 টাকা প্রিমিয়াম হলো, তার যেদিনই শেয়ার মার্কেটে আসলো অনেক টাকা নিয়ে গেল, তারপরে সে আর প্রফিট করে না। এমনও অনেক কোম্পানি আছে আমি জানি, যারা শেয়ার মার্কেটে এসে টাকা নিয়ে প্রোডাকশনেই যায় নাই, তারা কোনোভাবে একটা মেশিনপত্র কিনে দাঁড় করিয়ে রেখে তারপরে টাকাগুলো ডাইভার্ট করে নিয়ে গেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে ব্যাংক থেকে যে টাকাগুলো ডাইভার্ট হয়ে গেল, ব্যাংক কি করলো? অন্য রেগুলেটররা কি করলো? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বলে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জিজ্ঞেস করতে পারে, তুমি 1000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে দিচ্ছ, টাকাগুলো অ্যাকাউন্টে নাই, কোথায় গেল? দুর্নীতি দমন কমিশন প্রশ্ন করতে পারে, টাকাগুলো তুমি কোথায় নিয়েছো? এই প্রশ্নের উত্তর যিনি টাকাটা নিয়েছেন, এন্টি কারাপশন ল অনুযায়ী এমনিতে যে আইন আছে, সে আইনে হচ্ছে যে আপনি বা আমার কথা বলি, আমি একটা অপরাধ করলাম, পুলিশ এসে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি এটা করেছো, আমি উত্তর দিতে পারি, নাও দিতে পারি, অথবা আমার কোনো দায় দায়িত্ব নাই, পুলিশ এটা প্রমাণ করবে যে আমি অন্যায় করেছি। কিন্তু মানি লন্ডারিং আইনে, এন্টি কারাপশন আইনে যাকে অভিযুক্ত করা হয়, ওনার দায়িত্ব হচ্ছে নিজেকে ক্লিয়ার করবে, যে তুমি যে টাকাটা সরিয়ে কোথাও নিয়ে যাও না, এটা তুমি প্রমাণ করো। কোন পকেটে রেখেছো, কোন ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছো, টাকাটা কোথায় খরচ করেছো, পাবলিক মানি। সেটা করা হয় না বলে সামগ্রিকভাবে পুরো সমাজ ব্যবস্থাটাই দুর্নীতির পক্ষে। আমরা এখন শেয়ার মার্কেট নিয়ে আর ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ, এই যে ভাই তো বলতেছিলেন যে ও আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে টাকা পাচার করে ফেলছে। শুধু কি আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে টাকা পাচার হয়েছে? এই দেশ থেকে অনেক বলে, কেউ বলে $20 বিলিয়ন, কেউ বলে $25 বিলিয়ন, কেউ বলে $15 বিলিয়ন পাচার হয়েছে। আর আন্ডার ইনভয়েস আর ওভার ইনভয়েসিং এর গবেষণালব্ধ মানে টাকা পাচার হচ্ছে $6 বিলিয়ন। গত 7-8 বছরের এভারেজ $6 বিলিয়ন। তো 26 বিলিয়ন যদি পাচার হয়ে থাকে, 6 বিলিয়ন এলসির মাধ্যমে গেছে, বাকি 20 বিলিয়ন কোথায় গেল? কারা নিয়ে গেল? আমরা ওই যে ছোট চোরের পেছনে দৌড়াচ্ছি, পুরা জাতি ধরো ওকে, আর ওই দিকে যে বড় চোর চলে যাচ্ছে, ওই টাকাটা কোনোদিন বাংলাদেশে আসে না। একটা প্রজেক্টের ওভার ইনভয়েসের টাকা, ইনফ্লেটেড অ্যামাউন্টটা বিদেশে ট্রানজাকশন হয়ে যায়, বড় কর্তার বিদেশে অ্যাকাউন্টে এটা জমা হয়ে যায়। তার মানে কি আমাদের দেশে প্রমাণিত যে অভিযোগগুলো আছে, সেগুলো তো দেখা গেছে যে একটা বিদেশি অ্যাকাউন্টে বাংলাদেশে যারা বিজনেস করে তারা টাকাটা ট্রান্সফার করে দেয়। এই যে টাকাটা ট্রান্সফার হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। মিন্টু ভাইকে যদি অনুরোধ করি, মিন্টু ভাই আপনি আপনার পত্রিকাতে একটা গবেষণা করেন যে বাকি 20 বিলিয়ন কোথায় গেল, কারা এই টাকাটা নিয়ে গেল।